এই ঘটনা সর্বশেষ জানতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শিকদার জাবির, সাতক্ষীরার শ্যামনগরে আছেন তানজিম আহমেদ, আর পটুয়াখালীর কলাপাড়ায় শাকিল মাহমুদ এবং বাগেরহাটের শরণখোলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি পটুয়াখালীতে জাবিরের কাছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি উপকূলের একেবারে নিকটবর্তী স্থানে অবস্থান করছে। আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়টি আসলে বড় আকারে আঘাত হানতে যাচ্ছে এবং যেটি জলোচ্ছ্বাস হবে আসলে 7 থেকে 10 ফুট, কোনো জায়গায় 12 ফুট জলোচ্ছ্বাসের কথাও বলেছে আবহাওয়া অধিদপ্তর। তো সে কারণে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এই ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হবে। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে উপকূলীয় এলাকা, বিশেষ করে পটুয়াখালীর নিম্নাঞ্চল ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। 3 থেকে 4 ফুট পানি এর উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলগুলো পানির নিচে ডুবে আছে। আপনারা জানেন যে আজ দুপুরের দিকে রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ, চর আন্ডা সহ চালিতাবনিয়া সহ 5 থেকে 7টি গ্রাম এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং বেড়িবাঁধের বাইরের যে বিচ্ছিন্ন দ্বীপ কাউখালী চর কিন্তু এই মুহূর্তে পানির নিচে রয়েছে, মানুষজন পানিবন্দী রয়েছেন। তো আশ্রয় কেন্দ্রে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু প্রতিটি জায়গা থেকে আশ্রয় কেন্দ্রে মানুষ আসছেন না। মানুষের মালামালের হেফাজতের জন্য মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না, তারা কিন্তু ঝুঁকি জেনেও ঘরে থেকে যাচ্ছেন অনেকেই। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যাও কিন্তু খুব কম নয়। প্রশাসনের তৎপরতায় মানুষ কিছুক্ষণ আগ থেকে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। আপনাদেরকে একটু অবগত করি, সেটি হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে উপকূলে আঘাত হানবে। তো সেক্ষেত্রে এখন কিন্তু তাণ্ডব লীলা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সৈকতের পাড়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি এখন নেই বললেই চলে, এতটাই ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আরেকটি বিষয় হচ্ছে আজ দুপুরের দিকে কুয়াকাটায় জলোচ্ছ্বাসের পানিতে এক যুবক নিহত হয়েছেন। মূলত জলোচ্ছ্বাস বেশি হওয়ার কারণে 7 ফুট জলোচ্ছ্বাস হয়েছিল কুয়াকাটার কাউয়ারচর এলাকায়। ওই কাউয়ারচর এলাকায় নিজের ফুফু এবং বোনকে বাঁচাতে গিয়েছিল ওই যুবক। সে সময় ঢেউয়ের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় ওই যুবককে। এরপরে 1 ঘন্টা পর যুবকটির মরদেহ উদ্ধার করা হয়। তো এভাবেই কিন্তু ঘূর্ণিঝড়ের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে উপকূলে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে ঘূর্ণিঝড় রেমালের আমার কাছে সবশেষ। সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী তানজিম, আমরা সরাসরি চলে যাব তার কাছে। সন্ধ্যা পর্যন্ত যা ছিল শঙ্কা সেটি এখন আতঙ্কের রূপ নিয়েছে সাতক্ষীরার উপকূলবর্তী মানুষের মধ্যে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের যে অগ্রভাগ সেটি আশ্রয় পড়ার পরে কিন্তু আসলে বিপুল বেগে যে বাতাস এবং তীব্র বৃষ্টি সেটি শুরু হয়েছে বিভিন্ন স্থানে এবং নদ নদীর পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তবে সবচেয়ে বেশি শঙ্কার যে কথা রয়েছে সেটি কিন্তু বলতে হবে যে যেহেতু এর আগের পূর্ববর্তী আবহাওয়া দপ্তরের রিপোর্টগুলোতে বলা হচ্ছিল যে ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পরে আশ্রয় পড়বে, সেক্ষেত্রে যেহেতু ভাটির সময় আশ্রয় পড়বে জোয়ারের উচ্চ চাপ থাকবে না, সেক্ষেত্রে খুব বেশি প্লাবিত হওয়ার সংখ্যা কিন্তু ছিল না। কিন্তু সেই জায়গাটি থেকে কিন্তু আসলে যেহেতু আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে বলছে 10টার পরে এটি আশ্রয় পড়তে পারে উপকূলে এবং ঠিক 10টার পরে কিন্তু উপকূলের বিভিন্ন নদ নদীতে জোয়ার আসতে শুরু হবে। যেহেতু জোয়ারের সময় যদি এটি আশ্রয় পড়ে তাহলে কিন্তু আসলে উঁচু মাত্রার জলোচ্ছ্বাসের যে সংখ্যা সেটি উড়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির সংখ্যা করছেন স্থানীয় যারা রয়েছেন তারা সব আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই লক্ষ্যে কিন্তু আসলে সন্ধ্যার পরে আরও বেশি তৎপরতা তৈরি হয়েছে। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন। অর্থাৎ বিকেল পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে সেখানে যারা মানুষ রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে তখনও আসতে শুরু করেননি, কিন্তু সন্ধ্যার পরে আসলে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে সাধারণ যে মানুষ রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা তাদের গবাদি পশু সহ বিভিন্ন নিজেদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে আসলে তারা বলছেন যে জীবন বাঁচানোর জন্য তারা এসেছেন। অর্থাৎ জীবন বাঁচানোর কথা এই কারণেই বলছেন কারণ এই যে ভয়ঙ্কর মে মাসের কথা, এই মে মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় কথা 1 দশকের কথা যদি বলি 8টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয় পড়েছে উপকূলে এবং এই তিক্ত অভিজ্ঞতা কিন্তু উপকূলবাসীর রয়েছে। ফলে তারা কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে ছুটে আসছেন এবং তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রে তারা আসলে নিরাপদে থাকার জন্যই রয়েছেন এবং তারা সবাই কিন্তু আসলে প্রার্থনা করছেন যেন ঘূর্ণিঝড়টি যে ধরনের
আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেটি যেন সত্য না হয় এবং সাধারণ মানুষ তারা যেন আসলে নিরাপদে থাকতে পারেন সেটি এখন তারা ব্যর্থ রাখছেন। এবং সাতক্ষীরাবর্তী সহ খুলনা অঞ্চলে যে বিভিন্ন উপকূল রয়েছে সেই উপকূলে কিন্তু অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে বেশ কিছু জায়গায়। সেই অরক্ষিত বেড়িবাঁধগুলো নিয়ে কিন্তু শঙ্কায় রয়েছেন উপকূলবাসী সাধারণ মানুষের। তারা বলছেন যে এই যে বাঁধগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু আবারও তাদের সিডর আইলার মতো ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন। তো আমার কাছে সাতক্ষীরা উপকূলের থেকে যে খবর ঘূর্ণিঝড় এই রিমেলের সেটি যে সর্বশেষ। আমরা এখন যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী শাকিল। দেখুন, রাত যত গভীর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ততই আগ্রাসী হয়ে উঠছে এবং প্রতি মুহূর্তে শক্তি সঞ্চয় করে কিন্তু উপকূলে সজোরে আঘাত হানছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা সারাদিনই আমরা দেখেছি যে উপকূলের যে সব বাসিন্দারা আছে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে না আসলেও রাত যত গভীর হচ্ছে উপকূলের বাসিন্দারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছে। এবং আমরা অনেককেই দেখেছি যে আসলে এই মুহূর্তে আমি আছি একটি বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি আছে এখানে প্রায় 2 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে বলে কিন্তু এখানে যে বিদ্যালয় কর্তৃপক্ষ আছে তারা জানিয়েছে। এবং তারা বলেছে যে তারা এই সকল মানুষদের জন্য যা যা করা দরকার সব কিছুই করছে। তবে এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তাদের সবারই একই কথা যে মন খারাপ তাদের, যে তাদের ভিটে মাটির ক্ষয়ক্ষতি হবে, হয়তোবা যেভাবে তার বাড়িটি রেখে এসেছে এই ঘূর্ণিঝড়ের কারণে সেভাবে গিয়ে তিনি নাও পেতে পারেন। তবে পরিবারের সব সদস্যরা যেন বেঁচে থাকে এইটাই তাদের চাওয়া। এই কারণেই তারা আর কি এখানে এসে আশ্রয় গ্রহণ করেছে। শুধু কিন্তু এই উপকূলবাসী নয়, তাদের গৃহপালিত যে পশু আছে যেমন ছাগল, মুরগি, এছাড়া গরু, সব কিছুই কিন্তু তারা নিয়ে এসেছে। এবং এই ভবনটি যে ভবনটি আছে এখানে তারা দ্বিতীয় তলা তৃতীয় তলা তারা অবস্থান করলেও নিচের তলায় কিন্তু তাদের যে গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলো কিন্তু তারা রেখেছে। এবং আমরা দেখেছি এখানে যথেষ্ট পরিমাণ নারীরা আছে এবং শিশুরাও এখানে এসে আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি যারা বৃদ্ধ আছে তারাও কিন্তু অনেকে এখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশালের বিভাগীয় কমিশনারের সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তিনি গ্রহণ করেছেন। এমনকি বরিশাল বিভাগে প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি 6000-এর উপর প্রাথমিক বিদ্যালয় এবং 1500-এর উপর কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে এই উপকূলবাসী যারা আছে, যারা এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির শিকার হতে পারেন তাদের আশ্রয়ের জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে কিন্তু প্রায় 32,500-র উপরে সিপিপির স্বেচ্ছাসেবক রয়েছে। এছাড়া 1500 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কিন্তু স্বেচ্ছাসেবক রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং বিভাগীয় কমিশনার যেটা বলেছে যে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি হিসাব করে সব ধরনেরই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আপাতত পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব সহকর্মী টুটুলের কাছে, সেখানকার জানবো তার জেলার খবর। বাগেরহাটের শরণখোলা উপজেলার আসলে প্রায় এই যে নদী সংলগ্ন এবং ভেড়িবাঁধের আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে কিন্তু এখানে এখন সন্ধ্যার পর থেকে আসলে বেশি সংখ্যক মানুষ এখানে আসতে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে প্রায় অনেক যে আশ্রয় কেন্দ্রে যে রয়েছে তারা কিন্তু প্রায় এখানে নারী, পুরুষ এবং শিশু এবং নানা বয়সী মানুষ তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে পরিবারের সকলকে ওখানে এবং যারা দরিদ্র পরিবার রয়েছেন তারা কিন্তু ঘরের মালামাল সবকিছু রেখে তারা কিন্তু এখানে শুধু নিজের জীবন রক্ষার স্বার্থে কিন্তু তারা কিন্তু অনেক শিশুরা এবং অনেক বয়স্ক এবং যারা নারীরা রয়েছেন তারা কিন্তু সব এবং কিন্তু তারা এখানে আশ্রয় নিয়েছেন শুধু নিজের জীবন রক্ষার স্বার্থে। কারণ আপনারা জানেন যে সিডর বিধ্বস্ত এই সাউথখালী ইউনিয়নের এবং
প্রায় দুর্যোগের প্রায় দুর্যোগের ভিতরেই তারা কিন্তু এখানে তারা বসবাস করেন এবং দুর্যোগ তাদের কিন্তু পিছু ছাড়ছে না এমনটাই কিন্তু বলেছেন। তারপরে কিন্তু এখন আমরা যদি একটু বলি যে বাগেরহাটের যে শরণখোলা উপজেলা সহ এবং যারা উপকূলীয় এলাকায় যে আশ্রয় কেন্দ্র রয়েছে, এ পর্যন্ত সন্ধ্যার সময় আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় ৩০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে আসলে আশ্রয় নিয়েছে। তবে এখানে আমরা দেখেছি যে একেবারে অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার এবং আশ্রয় কেন্দ্রে পানির স্বল্পতা রয়েছে এবং এখানে মোমবাতি দেওয়া হয়েছে, সে মোমবাতি আসলে কিন্তু যথেষ্ট নয়, তারা কিন্তু দাবি করছে এবং শুকনা খাবারের জন্য তারা কিন্তু দাবি করছে। এখনো কিন্তু কোনো শুকনা কোনো খাবার এখনো বিতরণ করা হয়নি। এই দরিদ্রপীড়িত মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা প্রকাশ করছে, কারণ এখন প্রচন্ড বাইরে বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তবে বাতাসের গতিবেগ যতই বাড়ছে ততই মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি সাইক্লোন শেল্টার থেকে আশ্রয় নেওয়া মানুষের সবশেষ খবর। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবের সর্বশেষ আমরা সরাসরি ছিলাম বাগেরহাটের শরণখোলায় এবং এর আগে আমরা যুক্ত হয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে, পাশাপাশি ছিলাম সাতক্ষীরার শ্যামনগরে এবং গিয়েছিলাম পটুয়াখালীর কলাপাড়ায়।